আমরা জানি যে আজকে চার্জ গঠনের একটা সম্ভাবনা আছে। চার্জ গঠন হয়েছে কিনা এই ব্যাপারে আমাদের সর্বশেষ তথ্য জানান। যে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আমরা এখানে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী, আমরা একটু লাইভে দুলা ভাই একটু বলেন যে কি আদেশ দিল আদালত এবং আপনি সাক্ষ্য গ্রহণের কথাও বলাল। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। মাননীয় ট্রাইব্যুনাল উভয় আসামির বিপক্ষে চার্জ গঠন করেছেন। ১ নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায়, আর ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন ৯-২ এবং ৩০ এবং ৭ পেনাল কোডের ২০১ ধারায় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০-এর উপধারা ২ এর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় ট্রাইব্যুনালে আগামীকাল ডেট নির্ধারণের জন্য হাম্বল সাবমিশন রাখিলে মাননীয় ট্রাইব্যুনাল এই আইনের বাধ্যবাধকতা উপলব্ধি করে এবং আমাদের সাবমিশন সঠিকতা উপলব্ধি করে আগামীকাল নির্ধারণ করেছেন সাক্ষ্য গ্রহণের। আগামীকাল সকাল 10:30 থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং টানা চলবে। আপনি কি বলেছেন আদালতে চার্জ শুনানিতে? যে চার্জগুলো যে উপাদান আছে এবং সেটাগুলো ক্লিয়ার এবং দর্শকের জন্য আসলে বলার বিষয় নয়। আমরা যেটা আইনে বলেছি, আইনে যেখানে বলা আছে যে উপাদান যদি স্পষ্টভাবে কোনো মামলায় থাকে তাহলে অবশ্যই চার্জ গঠন করিতে হইবে। তাহলে আমাদের এখানে এই যে মৃতা রামিসা আক্তারকে আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে যে বাথরুমে নিয়ে হত্যাকাণ্ড, রেপ এবং হত্যাকাণ্ড উত্তর তার যে দেহ খণ্ড বিখণ্ড করা, এই সমস্ত ঘটনাগুলো চার্জশিট হতে রেলিভেন্ট পোর্শন তুলে ধরেছি। একই সাথে এই আইনের বাধ্যবাধকতা যে একটানা বিচারকার্য চলিবে সেটা সর্বশেষ উপস্থাপন করেছি। ফলে মাননীয় ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে আগেই বলা ধারায় চার্জ ফ্রেম করেছেন। সোহেল রানা এবং স্বপ্না খাতুন কি দায় স্বীকার করেছে? না, এটা আইন অনুযায়ী ওনারা করেন নাই এবং এই জন্য ট্রাইব্যুনাল আগামীকাল তারিখ নির্ধারণ করেছে সাক্ষ্য গ্রহণের জন্য। না, এটা এখন না, এটা হলো ট্রায়ালের বিষয়। এটা ট্রায়ালের বিষয়। ধন্যবাদ। কথা বলছিলাম আজিজুর রহমান দুলু তার সাথে এবং তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্র স্পেশাল প্রসিকিউটর হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি তার যে চার্জ শুনানি অর্থাৎ অভিযোগ গঠনের যে শুনানি, সেই শুনানিতে আপনি তো এইভাবে না, উনি বলবে মানে না আজকে তো আপনারা জানেন যে রামিসা হত্যার এবং দর্শন হত্যার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল এবং সেই অনুসারে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করি। সেই হিসাবে বিজ্ঞ আদালত আসামি পক্ষেও একজন স্টেট ডিফেন্স ছিলেন এবং তিনিও তার বক্তব্য রাখেন। স্টেট ডিফেন্স যেটা বলতে চেয়েছেন যে তার মক্কেলের সঙ্গে সম্পৃক্ত না, সেইটার সঙ্গে সে দায়ী না, এই ধরনের মানে সাধারণভাবে যেটা বলা দরকার এতটুকু বলেছেন, কিন্তু সে কোনো ধরনের যুক্তি দিয়ে কোনো কিছু উপস্থাপন করতে পারেনি। এখানে যেহেতু আসামি নিজে 164 দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজেই স্বীকার করেছে আদালতে, তো সেই হিসাবে তার স্টেট ডিফেন্স যেহেতু এটা এই মামলা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই জন্য এখানে স্টেট ডিফেন্সের প্রয়োজন, সেখানে দেওয়া হয়েছে। কিন্তু সে চিরাচরিত নিয়ম অনুসারে যতটুকু বলা দরকার এতটুকু বলেছে, যে কোনো যুক্তি উপস্থাপন করতে পারে নাই। তো বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করেন এবং আগামীকাল থেকে আপনারা জানেন যে বিচার শুরু হলো, আজকে থেকে বিচার প্রক্রিয়া শুরু হলো, আগামীকাল থেকে সাক্ষী হবে এবং সাক্ষী আমরা আশা করছি যে কয়েকদিনের মধ্যে আমরা সাক্ষী শেষ করে মামলাটার পরবর্তীতে তো টানা সাক্ষ্য গ্রহণ চলবে। এটা আইনে আছে, আইনে এই ধরনের ক্ষমতা দেওয়া আছে যে টানা এই সাক্ষী চলবে। আমরা কথা বলছিলাম পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী, তিনি জানাচ্ছিলেন যে আদালত কি বলেছেন এবং আমরা এখন যে সোহেল রানা আর স্বপ্না খাতুন তারা দুজনেই এখনো পর্যন্ত আদালতে আছেন। আমরা একটু তাদের সাথে তাদের ছবি দেখানোর জন্য আমরা এখানে মূলত অপেক্ষা করছি।
এবং আজকে সকাল 11টার দিকে 11:10-এর দিকে এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি সেটি শুরু হয় এবং রাষ্ট্রপক্ষে যিনি আইনজীবী ছিলেন আজিজুর রহমান দুলু, তিনি সেই অভিযোগপত্রে যা কিছু বর্ণনা করা আছে সেই নৃশংস যে ঘটনা, সেই ঘটনার যে বর্ণনা, সেই বর্ণনা তিনি দিচ্ছিলেন এবং একই সাথে সেখানে স্বপ্না খাতুনের কি ভূমিকা, সোহেল রানা কি করেছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং পাশাপাশি এই মামলায় যে আসামি পক্ষের আইনজীবী হিসেবে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহ, তিনি খুব বেশি কিছু যুক্তি উপস্থাপন করেননি, কিন্তু তিনি যেটি চেষ্টা করেছেন যে স্বাভাবিকভাবে যে কথাগুলো বলতে হয় যে তার যে মক্কেল যারা আছেন এখানে, যে আসামি যারা আছেন তারা নির্দোষ, এই বিষয়গুলো তাদেরকে যে যতটুকু বলার সেই বিষয়গুলো তারা বলেছেন। এবং আপনি জানেন যে গত 19শে মে এই ঘটনাটি, নৃশংস এই ঘটনাটি ঘটে, যেটি সারা দেশে একটি তোলপাড় করেছিল, তোলপাড় হয়েছে এবং চাঞ্চল্যকর এই ঘটনাটি 19শে মে যখন রামিসাকে তার পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না, সেই বাইরে খোঁজাখুঁজি করার পর পরবর্তীতে দেখা যায় যে যেই প্রতিবেশী আসলে সবচেয়ে বেশি তার কাছে সবচেয়ে বেশি নিরাপদ হতে পারত, সেই প্রতিবেশী তার কাছে আসলে সবচেয়ে বেশি সহিংস হয়ে উঠেছে এবং তার যে ভূমিকা, সেখানে সোহেল রানা মাত্র 2 মাসের জন্য সেই বাসায় তিনি ভাড়া নিয়েছিলেন এবং পরবর্তীতে দেখা গেছে যে তিনি এই বাসায় যখন তাদেরকে খুঁজছেন, খোঁজার পরে দেখা গেছে যে রামিসাকে ওই বাসায় পাওয়া যায় এবং তার মরদেহ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তার গলাকাটা অবস্থায় বালতিতে তার মাথাটি ছিল এবং এই নৃশংস ঘটনা যখন ঘটে তখন এই যে স্বপ্না খাতুন যে তাকে হাজির করা হয়েছিল, ওই দিনই তাকে আটক করা হয় এবং একই সাথে ওই দিন সন্ধ্যায় ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয় এই মামলার যে প্রধান আসামি সোহেল রানা। এই দুজনকে আটকের পর পরের দিন সোহেল রানাকে আদালতে হাজির করা হয় এবং সোহেল রানা যেটি তার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 দিয়েছিলেন এবং সেখানে তিনি দায় স্বীকার করেছেন এবং সেই দায় স্বীকারের পরে পরবর্তীতে সর্বশেষ 24শে মে তাদের দুজনকে এখানে হাজির করা হয়। প্রথমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। এই তদন্ত কর্মকর্তা যিনি আছেন পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান, তিনি তদন্ত কর্মকর্তা 5 দিনের মধ্যে এই মামলার তদন্ত শেষ করেছিলেন, করে অভিযোগপত্র জমা দিয়েছেন এবং সাথে তার যে 164-এর জবানবন্দি সেটি তো আছেই। এই ওই দিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। আপনি জানেন যে গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে এই মামলাটি বিচারের জন্য, যাতে সহিংসতার যে ঘটনাগুলো ঘটে, নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে, সেগুলো যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেজন্য এই কোর্টে স্থানান্তর করা হয়েছিল এবং পরবর্তীতে এই বিচারপতি মাসরুর সালেকিন তিনি সেটি আমলে নেয় এবং আমলে নিয়ে 1 জুন এটি শুনানির জন্য দিন ধার্য করেন। আমরা দেখতে পাচ্ছি যে আসামি যে স্বপ্না খাতুন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মামলার যে প্রধান আসামি সোহেল রানা তিনি ভেতরে আছেন, তাকেও বের করা হবে এবং দুজনে আজকে আমরা যেটা দেখেছি যে এখানে স্বপ্না খাতুন তিনি যখন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় তখন তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, মানে যেভাবে স্বাভাবিক নিয়মে নির্দোষ দাবি করা হয় সেই হিসাবেই তিনি নির্দোষ দাবি করেছেন এবং একই সাথে সোহেল রানা যে তিনিও যখন তাকে বিচারক জিজ্ঞাসা করেছিলেন মাসুর সালিকিন যে আসলে তিনি তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, সেই অভিযোগের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হতে পারে, সেইখানে তিনি এই বিষয়গুলোকে তিনি স্বীকার করেন কিনা সেই সময় তিনি তখন চুপ ছিলেন এবং এই সময় তখন আসামি পক্ষ থেকে যখন জানতে
আমরা দেখছি যে স্বপ্না খাতুন তিনি তাকে বের করা হচ্ছে এবং আমরা একটু সামনে থেকে তাকে দেখাতে চাই। আসামি যে স্বপ্না খাতুন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সোহেল রানা এই মামলার যিনি প্রধান আসামি তাকে নিয়ে যাওয়া হবে এবং এই যে ঘটনাগুলো ঘটেছে সেখানে আমরা